এই যে আবার কোটার একটা প্রশ্ন এসে গেল, জি, যে কোটার বিরুদ্ধে মেধার আন্দোলন হয়েছে। আমরা যদি রাষ্ট্রযন্ত্রকে ঠিক মতো চালাতে চাই, তাহলে নাট বল্টুর মধ্যে কোথায় কোথায় কী জং ধরেছে সেই জংগুলো পরিষ্কার করতে হবে। সেই কাজগুলো করার জন্য 3 মাস সময় যথেষ্ট নয়, মেবি আমার বিবেচনায় কমপক্ষে 1000 দিন সময় দরকার। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বিএম পাবলিক শোতে। আমরা আজকে বিএম পাবলিক শোর স্টুডিওর বাইরে আমরা শো করতে এসেছি। তো আজকে আমাদের অতিথি সাবেক সিনিয়র সচিব, যাকে সবাই এক নামে চেনেন, আবু আলম মোহাম্মদ শহীদ খান। আজ আমরা ওনার দপ্তরে এসেছি কথা বলার জন্য, এবং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি, যেটা এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। আবু আলম শহীদ খান, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় থেকে। তো আপনি জানেন যে আমরা যখন আপনার সাথে কথা বলছি, ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিস, উনি শপথ নেবেন, এবং ওনার সঙ্গে ওনার যে ক্যাবিনেট তারাও শপথ নেবেন। এখন পর্যন্ত আমরা জানতে পারছি যে সদস্য সংখ্যা 15 থেকে 17 হতে পারে। এখন পর্যন্ত সদস্যদের নাম বাইরে আসেনি। এমন একটি মুহূর্তে সারা দেশ তাকিয়ে আছে বঙ্গভবনের দিকে। সেই মুহূর্তে আমরা বসেছি আপনার মুখোমুখি। সবার এই শপথ নেওয়ার পরপরই একটা প্রত্যাশা, যারা এই বীর মুক্তিযোদ্ধাদের, দ্বিতীয় মুক্তিযুদ্ধের যারা মহানায়ক, আমাদের ছাত্র জনতার যে বিজয় হয়েছে, তো সবার বিশাল প্রত্যাশা, বিশাল বিজয়ের বিশাল প্রত্যাশা যে আমাদের আগামীর প্রশাসন কেমন হবে। যেই প্রশাসনের শক্তি সামর্থ্য অপব্যবহার করে জাতির উপরে একটা জগদ্দল পাথরের মতো বসেছিল শেখ হাসিনার সরকার, সেইটাকে ভেঙে চুরমার করে কিভাবে আমরা একটি গণমুখী প্রশাসন করতে পারি। আমরা ইতিমধ্যে দেখেছি, খুবই উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয় এবং লজ্জার বিষয় যে রাতারাতি সবাই এখন বিএনপি জামাত হওয়ার চেষ্টা করছে। এই ঠিক একই চিত্র আমরা দেখেছিলাম 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। রাতারাতি বিএনপির যারা করতো তারা ওভারনাইট আওয়ামী লীগ হয়ে গেল। এই যে রাতারাতি 360 ডিগ্রি ঘুরে যাওয়া, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আর আমাদের এখন কীভাবে প্রশাসন ঢেলে সাজানো দরকার? প্রথমত, পুরো প্রশাসন তো একদিনে ঢেলে সাজানো যাবে না, এটা হলো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কারণ আপনি যেটা বললেন যে বিভিন্ন সময়ে যখন সরকারের পরিবর্তন হয়েছে, তখন রাতারাতি কেউ কেউ ভোল পাল্টে সেই সরকারের লোক হয়ে গেছে, মানে সেই দলের লোক হওয়ার চেষ্টা করছে। উদ্দেশ্য তো একটাই, উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমি সুবিধা পাই, পদোন্নতি পাই, ভালো পদায়ন পাই, তাড়াতাড়ি যেন আমি ভালো ভালো জায়গায় যেতে পারি। তো এইসব একটা সংস্কৃতি, মানে অপসংস্কৃতি প্রশাসনে ঢুকে গেছে। আপনি যদি আমাদের সংবিধানের দিকে দেখেন, সংবিধানের 19 অনুচ্ছেদে সরাসরি বলা হয়েছে যে সকল সময় জনগণের সেবা করা, কল্যাণ করা গণকর্মচারীদের অন্যতম দায়িত্ব হবে। তো সুতরাং প্রশাসন কিভাবে চলবে এটা তো আমাদের সংবিধান বলেই দিয়েছে। এবং যারা গণকর্মচারী, তাদের যে বেতন ভাতা, তাদের যে থাকার ব্যবস্থা, তাদের যে যাতায়াত ব্যবস্থা, এবং পরবর্তীকালে তাদের যে পেনশনের ব্যবস্থা, সকল সুযোগ সুবিধা কিন্তু জনগণের করের টাকা হয়, কোনো দলের বা কারো টাকায় হয় না, কোনো ব্যক্তিগত টাকায় হয় না। সুতরাং প্রথম থেকে, এবং এর যে রিক্রুটমেন্ট সিস্টেম, এর যে পলিসি, এবং নির্মমভাবে রিক্রুট করা, আপনার মেধার ভিত্তিতে রিক্রুট করা, কোটা ছিল, কোটাতেও মেধার ভিত্তিতে রিক্রুট করতে হতো সেই কোটাতে। তো যেভাবে রিক্রুটমেন্টটা হয় এবং তারপরে তাদের ট্রেনিং, সব কিছু করা হয় কিন্তু তারা যাতে জনগণের সেবা করতে পারেন। কিন্তু আমাদের দেশে আমরা এমন একটা সংস্কৃতির মধ্যে পড়ে গেলাম, এর জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর দায় অনেক বেশি। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতা, ধরেন 90 সালের পরে যদি আমরা দেখি যে স্বৈরাচারের পতনের পরে যখন গণতান্ত্রিক সরকার শুরু হলো, তখন থেকে প্রশাসনে, 90 সালের আগেও কিন্তু প্রশাসনে এরকম জবরদস্তি ছিল না, এরকম জোরপূর্বক কোনো কিছু করতে বলা হতো না, এবং ভালোভাবে প্রশাসন চলাটা আমরা দেখেছি। এবং হ্যাঁ, তখনও প্রশাসনে দুর্নীতির অভিযোগ তো অবশ্যই ছিল, প্রশাসনে স্লোথ গতিতে কাজ করার অভিযোগ ছিল, ইনএফিসিয়েন্সির অভিযোগ ছিল। তো এই সব কিছু মিলেই তো প্রশাসন, এবং এদেরকে আরও সামনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম, যেটা আপনি বললেন, যে প্রশাসনের লোকেরা হঠাৎ করে দলবাজ হতে শুরু করলেন, এবং দলবাজ হওয়ার কারণ তাদের ব্যক্তি স্বার্থ। তারা দেখলেন যে প্রশাসনে জেনারেল এরশাদ সাহেবের সময় বেশ কিছু বড় বড় ব্যাচ রিক্রুট করা হয়েছিল প্রশাসনে, পুলিশে, জুডিশিয়ারিতে, যার ফলে ওইসব ব্যাচের যে
নিচের লেভেলে অনেক বড় হয়ে গেল, কিন্তু উপরের লেভেলে তো অল্প পদ, এবং সেই পদোন্নতির পদগুলো যেহেতু সীমিত হয়ে পড়লো, তখন সকলেই পদোন্নতির জন্য, নানান সুবিধার জন্য, বিদেশে পোস্টিংয়ের জন্য, ট্রেনিংয়ের জন্য, এমনকি ধরেন দুর্নীতির সাথে যুক্ত হওয়ার জন্য তারা দলের সাথে যুক্ত হওয়া শুরু করলেন। এবং প্রশাসনে যে ভোল পাল্টানো, এক ভোল এক সময় আরেক রং আরেক সময়, বিভিন্ন সময় তারা এটা করেছেন, এবং যারা এটা করেছেন তারা এটা অন্যায় করেছেন, নৈতিকভাবে তারা অন্যায় করেছেন। কিন্তু এই সুযোগটা কিন্তু দিয়েছে সরকার, যে সরকার তখন থাকে, যে সরকার এখন আগামীতে আসবে, সেই সরকারের কাছে নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব যে এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং দেশের একটা এই মুহূর্তে মানে আমাদের প্রয়োজনের মুহূর্তে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সংবিধানে না থাকা সত্ত্বেও আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে যাচ্ছি। সেই সরকারের অধীনে যারা কাজ করবেন তাদের সবাইকে হয়তো পরিবর্তন করা সম্ভব হবে না, বাট যারা ইতিমধ্যে চিহ্নিত দলবাজ, চিহ্নিত দুর্নীতিবাজ, চিহ্নিত আপনার সক্ষমতা নেই, পেশাদারিত্ব নেই, তাদেরকে উপরের লেভেলে, বিশেষ করে পলিসি লেভেলে, কারণ পলিসি লেভেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদেরকে অবশ্যই এখন প্রশাসন থেকে হয়তো বিদায় করার, অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, অথবা তাদেরকে একটু থামিয়ে রাখার ব্যবস্থাটা করতে হবে। এটা করলে আমাদের প্রশাসনের গতিটা আসবে, এবং একটা দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি, সেনাবাহিনী যেখানেই দরকার সেখানে একটু দীর্ঘমেয়াদী সংস্কারের পদক্ষেপ নিতে হবে। শাস্তির মধ্যে একটা তো হতে পারে, শাস্তি এই জন্য বলছি যে ওএসডি এক ধরনের শাস্তি কোনো কোনো ক্ষেত্রে, আবার আপনার তাকে ডাম্পিং পোস্টিং করে দেয়া বা চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া তো বড় শাস্তি। তা আমি যেটা বলতে চাচ্ছি যে যারা প্রকাশ্যে নোংরাভাবে রাজনীতি করেছে, রাজনীতির ভাষায় কথা বলেছে, প্রশাসনের খবরদারি করে ছড়ি ঘুরিয়েছে এবং সবচেয়ে বড় অপরাধ করেছে, এসএসবির মেম্বার হয়ে সে বহু মেধাবী কর্মকর্তার পদোন্নতি বঞ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষ করে এই সব যারা ব্যুরোক্রেট, আমলা, তাদের বিরুদ্ধে আপনি কি মনে করেন না যে চাকরিবিধি অনুযায়ী একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? যারা যে শাস্তিযোগ্য অপরাধ করছেন তাদের তো কঠোর ব্যবস্থা নিতে হবে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনি দুর্নীতির যারা করেছেন তাদের তো দুর্নীতি দমনের মামলা করতে পারেন। যারা ফৌজদারি অপরাধ করেছেন, হ্যাঁ, যেমন হত্যার অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে, অর্ডার দেওয়ার অভিযোগ থাকে যে গুলি করার অর্ডার, এবং সে কারণে একটা হত্যাকাণ্ড ঘটেছে, তখন তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে আপনি ব্যবস্থা নিতে পারেন। আপনার হাতে 25 বছর চাকরি হয়ে গেছে, তখন তাকে বিদায় দেওয়ার একটা সুযোগ আছে। বাট আমি ব্যক্তিগতভাবে ওই জিনিসটাকে একটু কালাকানুন মনে করি। কারণ আপনি 25 বছরে তখন ব্যবহারটা হয় কি, এতদিন এটা রাজনৈতিক ব্যবহার হয়েছে, তো আমি প্রত্যাশা করি নিশ্চয়ই এটা রাজনৈতিক ব্যবহার হবে না। তথাপি আমি বলবো যে যার যে শাস্তি প্রাপ্য সেটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার সংবিধান আপনার সামনে আইন আছে, আপনি আইন অনুযায়ী, বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। তার মানে কি এই যে বিধির ব্যবস্থা নিতে আপনি বছরের পর বছর অতিক্রম করবেন না, আপনি একটা বিধির অনুযায়ী যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে সেই সময়ের মধ্যে আপনি করবেন। বাট এই যে সময় ক্ষেপণ করবেন, সুযোগ দিবেন, হ্যাঁ, তারপরে একদিন জনগণ ভুলে যাবে বা কেউ ভুলে যাবে, তখন আপনি তাকে আবার ফিরিয়ে আনবেন, এরকমটা যেন না হয়। সুতরাং আমরা বিধির মধ্যে থাকি সবসময়। আমরা এখন আর একটা দাবির কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে। একটা হচ্ছে যে একটা কমিশন গঠন করা। এই কমিশন কিন্তু আওয়ামী লীগ করেছিল 2008 সালে ক্ষমতায় এসেই তারা একটি কমিশন গঠন করেছিল। তার যা টিওআর ছিল যে বিগত বিএনপি সরকারের 4 দলীয় জোট সরকারের আমলে যারা অন্যায়ভাবে পদবঞ্চিত, চাকরিচ্যুত, নানাভাবে হয়রানি নাজেহালের শিকার হয়েছেন, তাদের বিষয়টা পর্যালোচনা করে তাদের বেনিফিট দেওয়া, কীভাবে দেওয়া যায়। তো সেটাও কিন্তু একটা পর্যায়ে অনেক বিতর্কিত হয়েছিল। আবার আমাদের অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন প্রতিবন্ধী, তার নেতৃত্বে ছিল মামলা প্রত্যাহার সংক্রান্ত। ওটাও আমরা দেখেছি নানানভাবে বিতর্কিত হতে আর কি। তো উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু কাজটা ভালো হয় নাই। এবারও অনেক দাবি উঠতেছে, দুইটাই দাবি এবারও আছে যে জনপ্রশাসনে একটা সামগ্রিকভাবে যারা হয়রানির শিকার হয়েছে তাদের বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য একটা কমিশন গঠন করা, অপরদিকে রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত একটি কমিশন গঠন করা। এটাকে আপনি কীভাবে, আপনি যে দুটো কমিশন বা যে দুটো কমিটির কথা বললেন, সেটা তো একটা দলীয় সরকার আসার পরে আপনি একটা মন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি হলো। তো আপনি যখন দলের সরকার থাকে এবং তাদের নেতৃত্বে যখন, তাদের রাজনৈতিক নেতৃত্বে যখন কমিটি হবে, তখন কিন্তু সেই কমিটি বিবেচনাটা নির্মোহ হওয়ার সম্ভাবনা খুব কম।
এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম, যে কারণে আপনি বললেন যে রাইট। এই কারণেই তখন তাদের অনেক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই সরকার একটা কমিটি করতে পারে এইসব পর্যালোচনা করার জন্য, করাই যেতে পারে, কারণ রেগুলার যে কাজ সেটার বাইরে কিন্তু এটা একটা বেশি কাজ, বাড়তি কাজ, যেহেতু কিন্তু অনেক করতে হবে এটা। অনেক অন্যায় হয়েছে, সুতরাং করতে হবে। তো এখানে যেটা আমার প্রস্তাব থাকবে বা সুপারিশ থাকবে, বা যেটা আমি মনে করি যে এমন একটি কমিটি করতে হবে যে কমিটি একেবারে নির্মোহভাবে, একেবারে নিরপেক্ষভাবে সেই কাজগুলো করবে, প্রত্যেকটা কেস বাই কেস বিবেচনা করবে, সেখানে যেন দলীয়করণের বা দলের বিবেচনায় কোনো করা না হয়। কাউকে কেন কিছু রেহাই না দেওয়া হয়। কারণ আমি যদি কোনো সত্যিকার অভিযোগ থাকে এবং সেই অভিযোগ তদন্ত করে যদি তার বিচার হয়ে থাকে এবং তাকে যদি শাস্তি দেওয়া থাকে এবং সেই শাস্তি যদি ন্যায়ভাবে দেওয়া হয়ে থাকে, নিশ্চয়ই সেগুলোকে আবার ওলটপালট করা যাবে না। সুতরাং একটা কমিটি করাই যেতে পারে এবং সেই কমিটিকে একেবারেই নিরপেক্ষভাবে, নির্মোহভাবে কাজটা করতে হবে। তখন ওই তাদের দলীয়করণের অভিযোগ থাকবে না, বিতর্কের বিষয়টা তখন আসবে না। আর একটা দাবি কালকে আমি শুনলাম একটা টকশোতে, সেখানে বলা হলো যে বহু মেধাবী কর্মকর্তাকে তার তার প্রাপ্য পদোন্নতি না দিয়ে, দেখা গেলো যে ব্যাসের প্রথম একজন ব্যক্তি খুব মেধাবী, তাকে অতিরিক্ত পর্যন্ত রেখেই চাকরি থেকে ওএসডি 8 বছর ওএসডি করে রাখা হলো, বাকি 5 বছর ওএসডি। তার যোগ্যতা মেধা অনুযায়ী তার সচিব হওয়ার কথাই ছিল। তো এখন একটা দাবি উঠছে যে এই ধরনের যে সমস্ত কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে বেছে বেছে রাষ্ট্রপতির 10% কোটা আবার চাকরিতে ফিরে আনা যায় কিনা, এটাকে আপনি কীভাবে মনে করেন যে এটা কতখানি গ্রহণযোগ্য হবে বা কতখানি দরকার এই মুহূর্তে? প্রথমত হচ্ছে যে এই যে রাষ্ট্রপতির 10% কোটা, এই যে আবার কোটার একটা প্রশ্ন এসে গেল, জি, যে কোটার বিরুদ্ধে মেধার আন্দোলন হয়েছে। এই যে রাষ্ট্রপতির 10% কোটা, এটা কিন্তু সবসময় এটার অপব্যবহার হয়েছে। এইটা এর ভিত্তিতে যাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে এবং যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, ওই 10% সবই অপব্যবহার হয়েছে। সব ক্ষেত্রেই বলতে পারেন আপনি 90% ক্ষেত্রে এটার অপব্যবহার হয়েছে। আমি মনে করি যে এই যে রাষ্ট্রপতির স্পেশাল 10% কোটা, এটা কোনো গণতান্ত্রিক দেশে রাখার কোনো প্রয়োজন নেই এবং এটা বাতিল করে দিতে হবে। বাতিল করাটাই সঙ্গত হবে। আপনি যা করবেন এসএসবির মাধ্যমে, আপনার কমিটির মাধ্যমে আপনি আইনগতভাবে, বিধিসম্মতভাবে কাজটা করবেন। যারা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি পান নাই, কিন্তু এখন বয়স অতিক্রান্ত হয়ে গেছে, তারা অ্যাক্টিভ সার্ভিসে আসতে পারবেন না, সেই ক্ষেত্রে তাদের কাছে পথ খোলা আছে, আইনের পথ। তারা ট্রাইব্যুনালে যেতে পারেন, তারা হাইকোর্টে যেতে পারেন, বাট এটা একটা সময় সাপেক্ষ লম্বা ব্যাপার। প্রসেস। তারা অলরেডি কষ্ট পেয়েছেন, তাদেরকে ওই কষ্টের পথে না ঠেলে দিয়ে আপনি একটু আগে যেটা বললেন, একটা স্পেশাল কমিটি করা যায়, যে কমিটির কাছে তারা আবেদন করতে পারেন এবং সেই আবেদন বিবেচনা করে ওই কমিটি একটা সুপারিশ দিতে পারে। তখন আমাদের যে আইন আছে নেক্সট বিলো রুলটা ব্যবহার করে তাকে তার যে পরের যে ব্যক্তি যেদিন প্রমোশন পেয়েছিলেন বা যেদিন যেসব সুবিধা পেয়েছিলেন, সেই সব সুবিধা ওই ডেটে তাকে দেওয়া যেতে পারে এবং তাকে বলা যেতে পারে যে আপনি সচিব হলেন, এবং তার জন্য যদি কোনো সাধারণত নেক্সট বিল রুলে আর্থিক সুবিধা দেওয়া হয় না, বাট তিনি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষেত্রে রাষ্ট্র বা আমাদের যা রাষ্ট্র পরিচালনা করবেন তারা বিবেচনা করতে পারেন যে তার তো আমি সেই সময়টুকু দিতে পারলাম না, ফিরিয়ে দেওয়া আমার 12 বছর তো আর হলো না, সেই ক্ষেত্রে তাকে আমরা প্রমোট করলাম, তার সম্মান ফিরিয়ে দিলাম এবং কোনো আর্থিক সুবিধা দেওয়া সম্ভব কিনা এটা আইনের ভিতরে থেকে বিবেচনা করে দেখতে হবে যে আর্থিক সুবিধাগুলো বা পেনশন ফিক্সেশন সেগুলো আমরা করতে পারি কিনা। করা যেতে পারে, আমার মনে হয় করা উচিত হবে। আমি একেবারে ইন্টারভিউ শেষের দিকে আমি একটা প্রশ্ন শুরুতেই করেছিলাম, যেটাকে আর একটু আমি খোলাখুলি বলতে চাই, যে এই যে সরকার এখন শপথ নিতে যাচ্ছে, আলটিমেট শপথ নেওয়ার পরের মুহূর্ত থেকে তাদের অ্যাক্টিভিটি শুরু হবে। প্রশাসনটাকে সত্যিকার অর্থেই একটা জায়গায়, নির্দলীয় জায়গায় একটা শক্তিশালী গুড গভর্নেন্স করার আপনি কিন্তু মনে করেন এটা একটা মোক্ষম সুযোগ কিনা? কারণ ইতিমধ্যেই বিএনপি দাবি করেছে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু এটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা ওই কোনো আইনে, কোনো এটা সংবিধানের বাইরে কিন্তু হচ্ছে, বিশেষ অবস্থায় হচ্ছে। যে প্রধানমন্ত্রী তার ক্ষমতা সে পালিয়ে গেছে, সেই মুহূর্তেই একটা মানে একটা বিশেষ অবস্থায়, বিশেষ ব্যবস্থা হিসাবে এই গভর্নমেন্ট হাতে নিচ্ছে। সেক্ষেত্রে এই সরকারের জন্য 3 মাস 6 মাস কোনো টাইম ফ্রেম ওইভাবে কিন্তু কোথাও বাইন্ডিং নেই। তার মানে আমরা বলছি না বা এটাই প্রত্যাশা করছি না যে এই সরকার অনন্তকাল থাকবে, কিন্তু আমি মনে করি যে একটি গ্রহণযোগ্য সময় তারা থাকতে পারে এবং এই সময়ের মধ্যে আমাদের
প্রশাসন থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটাকে বলে রাষ্ট্র মেরামতটা করার একটা মোক্ষম সময় যদি, এবং এটা বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের এটা বিশাল একটা সুযোগ। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে কিনা আপনি মনে করেন কিনা? না, আপনার এরকম সুযোগ আবার আসবে কিনা আমি জানি না, এবং আপনি ঠিকই বলেছেন 54 বছরে প্রথম আমরা এরকম একটা সুযোগ পেয়েছি। সুতরাং এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা যদি রাষ্ট্রযন্ত্রকে ঠিকমতো চালাতে চাই, তাহলে নাট বল্টুর মধ্যে কোথায় কোথায় কী জং ধরেছে সেই জংগুলো পরিষ্কার করতে হবে। আমাদের সংবিধান যদি এরকম হয় যে এই ধরনের সংবিধানের মধ্যে একজন কর্তৃত্ববাদী শাসক গড়ে উঠতে পারে, তাহলে আমাদের সংবিধানের সেখানে কাজ করতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর যে গঠনতন্ত্র আছে, সেটা যদি একজনকে কর্তৃত্ববাদী হতে সহায়তা করে, তাহলে সেই রাজনৈতিক দলের গঠনতন্ত্রের পরিবর্তন আনতে হবে। কারণ একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র যদি গণতান্ত্রিক না হয়, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচনের যদি সুযোগ না থাকে, সেই রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় বসে দেশে গণতন্ত্র দিবে এবং গণতন্ত্রের পথে চলবে, এটা মনে হয় প্রত্যাশা করা উচিত হবে না। এবং হ্যাঁ, এটা বোকামি, কিন্তু এটা প্রমাণিত এখন। এটা আর আমরা ওই যে বিশ্বাস করা যায় না, মানে এটা অলরেডি প্রমাণিত। যে সমস্ত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে স্বৈরাচারী হওয়ার বা কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ আছে, তারা কর্তৃত্ববাদী হয়েছেন। এমনকি ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে ওই সুযোগ না থাকা সত্ত্বেও আমরা দেখেছি বিভিন্ন সময় সকল ক্ষমতা সভাপতির কাছে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা ওখানে কিন্তু এরকম ছিল না, বাট দিয়ে দেওয়া হয়েছে। সো এখন এটা মক্কম সময়, এবং আমাদের যে ছাত্র জনতা যারা বুকের রক্ত দিয়েছেন, তারা কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্রকে ঠিক করার জন্য, সংস্কার করার জন্য, বা তাদের ভাষায় মেরামত করার জন্য এই বুকের রক্ত দিয়েছেন। সুতরাং এগুলো আমাদের করতে হবে, এবং এটাই মক্কম সময়, এটা করতে হবে। আপনি যেটা বললেন যে গতকাল বিএনপি একটা সভা করেছে, তারা 3 মাসের মধ্যে একটা নির্বাচন চেয়েছে। দেখেন, বিএনপির যে 31 দফা সম্ভবত আছে, সেটা যদি আপনি দেখেন, তাদের একটা রাষ্ট্র মেরামতের সংস্কারের একটা তারা প্রজেক্ট দিয়েছিল, বা তারা একটা প্রস্তাব দিয়েছিল। সেখানে তারা কিন্তু নির্বাচনী ব্যবস্থার সংস্কার, সেখানে প্রশাসনিক সংস্কার, সেখানে বিচার বিভাগের সংস্কার, আমাদের যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে, মানে এই যে সংবিধান যাদেরকে তৈরি করেছে, পাবলিক সার্ভিস কমিশন, আপনার বিভিন্ন কমিশন, সেই সমস্ত কমিশনের সংস্কার, অনেক কিছু তাদের ওটার মধ্যে আছে। এই যে 2 বছরের বেশি কেউ 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটাও তাদের প্রস্তাবে আছে। সেখানে আরও প্রস্তাব থাকতে পারে, 2বারের বেশি কেউ পার্টির প্রেসিডেন্টও থাকতে পারবে না, সেক্রেটারিও থাকতে পারবেন না। তো আপনি এই কাজগুলো করার জন্য আমি মনে করি না 3 মাস সময় যথেষ্ট, একেবারেই যথেষ্ট না, একেবারেই কম সময়। এবং আপনি ঠিকই বলেছেন যে এইটা একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পরিবেশ সৃষ্টি হয়েছে, যার কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং সারা বিশ্বের একজন প্রিয় ব্যক্তিত্ব আজকে আমাদের দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন। উনি কিন্তু দায়িত্ব গ্রহণ করে নিজের থেকে আসেননি, তাকে অনেক অনুরোধ করে তারপরে তাকে রাজি করানো হয়েছে। যেহেতু তিনি দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকে রাতে যারা শপথ নেবেন, তারাও সেই উদ্দেশ্য নিয়েই, এই জনকল্যাণের উদ্দেশ্য, রাষ্ট্রযন্ত্রকে মেরামত করার উদ্দেশ্য, সুশাসনে স্থাপন করার উদ্দেশ্য, প্রতিষ্ঠা করার উদ্দেশ্য, এবং আমাদের মুক্তিযুদ্ধের যে সমস্ত চেতনা ছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার, অনেক কাজ, 1001টা কাজ আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কাজ যেগুলো আছে, 10টা যদি আমি গুরুত্বপূর্ণ কাজ মনে করি, যেগুলো আমি অলরেডি আপনাদেরকে বললাম, সেই কাজগুলো করার জন্য 3 মাস সময় যথেষ্ট নয়। মেবি আমার বিবেচনায় কমপক্ষে 1000 দিন সময় দরকার, কমপক্ষে। রাইট, আমার বিবেচনায় 1000 দিন। এখন আরও অনেকের বিবেচনা থাকতে পারবে, আমরা অনেক আলাপ আলোচনা করতে পারি। তারপরে 1000 দিনের মধ্যে যদি আমরা এই কাজগুলো সম্পন্ন করতে পারি, আমরা যদি একটা নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে পারি, আমরা যদি প্রশাসনের সংস্কার করতে পারি, আমরা বিচার বিভাগের সংস্কার করতে পারি, আমরা যদি পুলিশের সংস্কার করতে পারি, আমরা সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সংস্কার যদি করতে পারি, তাহলে এই সংস্কারের মধ্য দিয়ে আমরা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে পারবো, তখন দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনা করা, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর, এগুলো করা সহজ হবে। তখন আর কেউ কারো উপরে কোনো অত্যাচার করবে না। আমরা এই যে বৈষম্য চাই না, সম্পদের বৈষম্য চাই না, আমরা মানুষে বৈষম্য চাই না, আমরা ধর্মের কারণে কোনো বৈষম্য চাই না, আমরা কালারের কারণে কোনো বৈষম্য চাই না, আমরা নারী পুরুষ শিশুর মধ্যে কোনো বৈষম্য চাই না। সুতরাং একটা বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক
বাংলাদেশ করার জন্য যা যা সংস্কার করার প্রয়োজন সেই সংস্কার করার সুযোগ এটাই। এবং এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে হচ্ছে, সেই সরকারই পারবে এটা করতে। এটা আমার প্রত্যাশা, এই প্রত্যাশা এবং আমার বিশ্বাস। কতটুকু পারবে আমি জানি না, সেই সম্পর্কে তো এখন মন্তব্য করার সময় নেই। বাট আমি প্রত্যাশা, আমার বিশ্বাস এবং জনগণের বিশ্বাস, সবচেয়ে বড় কথা জনগণের বিশ্বাস আছে এবং তারা এটা করতে পারবেন এবং এটা করতে হবে আমাদেরকে। আবু গোলাম শহীদ খান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, বিএম পাবলিক শোর আমরা আউটডোরে আজকে এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।